ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ঢাকার মানুষ, পুরন ঢাকার মানুষ করেছে। অবিশ্বাস্য যে আমরা এখনো গোস্ট মামলাগুলি আমরা এখন হাজিরা দিচ্ছি। গত 18 বছরে 109টি মামলা হয়েছে। শেখ হাসিনা খোদ মানুষের ভোটের ভয়ে দামি নির্বাচন করেছে, রাতের আধারে নির্বাচন করেছে, প্রশাসনের মাধ্যমে নির্বাচন করেছে। মানুষের জন্য আমি কাজ করেছি। আমি এলাকার সন্তান, আমি আমার পূর্বপুরুষরাও এইখানেই জন্ম। আমাদের বিগত আমল থেকে আমার পারিবারিক একটা বন্ধন এলাকার মানুষের সাথে আছে। আমি প্রত্যাশা করি, আমি ইচ্ছা পোষণ করি ঢাকা 4 থেকে নির্বাচন করার জন্য আগামী দিনে। আমার রাজনীতিটা শুরু হয় 11-11-র দিকে। আমি দেশের বাইরে ছিলাম, আমি ইউএসএতে লেখাপড়া করেছি। পরবর্তীতে আমি দেশে আসি যে কোনো একটা পারিবারিক কারণে। পরবর্তীতে 111 শুরু হয় এবং তখন তো আসলে আমার রাজনৈতিক পরিবারের হয়ে আমার বড় ভাই রাজনীতি করতো। আমি আসলে আমার প্ল্যানটা ডিফারেন্ট ছিল। বাট পরবর্তীতে দেখা গিয়েছে যে 111-এর সময় যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপরে হয়েছে এবং তৃণমূলে যখন আমার যাওয়ার সুযোগ হয়েছে, মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, মানুষের উপকারে আসার যে সুযোগটা তারা আমাকে দিয়েছে, মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে, মানুষের সাথে একটা কেমন জানি একটা হৃদয়ের বন্ধন তৈরি হয়ে গেছে। তো মানুষকে সেবা করার জন্যই মূলত রাজনীতি করতে চাই। বিশেষ করে বিগত 18 বছর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেই হারে আমাদের বাংলাদেশের মানুষকে তাদের অধিকার আদায়ের জন্য তাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমাদের অনেক সন্তানরা আছে তারা বাবাহীন আজকে। তারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখবেন আমাদের সন্তানতুল্য মেয়েরা, ছেলেরা, তারা তাদের যে দুঃখের কথাটা বলে তখন আর কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো আসলে মানুষের সেবা করতে চাই যাতে পুনরায় বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। গণঅভ্যুত্থানের সময় মূলত আন্দোলনের হটস্পট যদি দেখেন, যাত্রাবাড়ি একটি বড় হটস্পট ছিল, রামপুর একটি বড় হটস্পট ছিল এবং উত্তর একটি হটস্পট ছিল। সো সেই ক্ষেত্রে যাত্রাবাড়ির আন্দোলন বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আমাদের মূলত ঢাকা দক্ষিণের বেশিরভাগ ফোর্সটাই যাত্রাবাড়ির কেন্দ্রিক ছিলেন। সো সেখানে আপনি দেখবেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সিনিয়র পর্যায় থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যায়ে বহু নেতাকর্মী তারা কিন্তু অ্যারেস্ট হয়েছিল। এবং আপনি যদি আরও 2-1 বছর পিছনে যান, যদি 2022-23-ও যান আপনি পিছনে, দেখবেন যে আমাদের এই মহানগর দক্ষিণ বিএনপির তৎকালীন সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু, উনি অ্যারেস্ট হয়েছেন। ওনার পরে আমি যখন ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দল আমাকে দেয় তখন আমিও অ্যারেস্ট হয়েছি। তো মূলত আসলেও শেখ হাসিনার উদ্দেশ্য ছিল যে আমাদেরকে নেতৃত্ব শূন্য করার, কিন্তু যেটা হয়েছে আসলে সেটার বিপরীত হয়েছে। যেখানে আমরা অ্যারেস্ট হয়েছি, আমাদের বিপরীতে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা দলের দায়িত্বভার গ্রহণ করে দায়িত্ব পালন করেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ করে আপনারা জানেন যে পুরন ঢাকার এলাকা, এখানে ইতিহাস যদি ঘাটেন আপনারা দেখতে পাবেন বাংলাদেশের যে কোনো সময় যে কোনো বিষয়ে আন্দোলন সংগ্রামে আমাদের এই পুরন ঢাকার মানুষের একটা বিশেষ ভূমিকা থাকে। এবং বিগত 18 বছর যাবত এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ঢাকার মানুষ, পুরন ঢাকার মানুষ করেছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই পুরন ঢাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মামলার আসামি হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা জেলবরণ করেছেন, অনেকে গুম হয়েছে, খুনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, জেলে নির্মম মানসিক নির্যাতনের শিকার হয়ে পরবর্তীতে অনেকে জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন, আবার অনেকে একেবারে মৃত্যু শয্যায় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা সেই হসপিটালের মৃত্যুবরণ করেছেন। সো এই বিগত 18 বছর যাবত আমি মনে করি যে ঢাকা দক্ষিণ বিএনপির একটি বড় ভূমিকা আন্দোলন সংগ্রামে ছিল রাজপথে। আমাদের নেতাকর্মীরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারেনি, এলাকায় থাকতে পারিনি। তারা আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, বিভিন্ন বিষয়ে মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের নেতাকর্মীরা এখানে লড়াই সংগ্রাম করেছে। গত 18 বছরে 109টি মামলা হয়েছে। 109টি মামলার মধ্যে আমি 4 বার জেলে ছিলাম। প্রথমবার 2012-তে লম্বা সময় ছিলাম, প্রায় 3 মাস 10 দিন ছিলাম তখন। পরবর্তীতে 2014-তে, 2017-তে এবং সর্বশেষ 2023-এ প্রায় 6 মাস জেলে ছিলাম। 2023-এ যে আমাদের অবস্থান কর্মসূচি ছিল যাত্রাবাড়ি এবং পুরন ঢাকা এবং উত্তরায়, পরবর্তীতে আপনারা জেনেছিলেন যে পার্টি অফিসের বাইরে থেকে আমাকে প্রায় 22 দিন সাঁড়াশি অভিযানের মাধ্যমে
পরবর্তীতে আমি তাদের ডিবির পুলিশের মাধ্যমে অ্যারেস্ট হই এবং আমাকে পরবর্তীতে বিভিন্ন মামলায় দিয়ে জেলে প্রেরণ করেন। আমাদের মামলাগুলি এখনও বর্তমানে আছে, কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে সরকারের মাধ্যমে, বাট আমাদের তো ম্যাক্সিমাম মামলাগুলি রয়ে গেছে। সেখানে অবিশ্বাস্য যে আমরা এখনও গোস্ট মামলাগুলি আমরা এখনও হাজিরা দিচ্ছি এবং আমাদের বহু নেতাকর্মী সারা দেশব্যাপী আমাদের মামলাগুলি ঠিকভাবে যেভাবে প্রত্যাহার করার প্রয়োজন ছিল এই সরকারের, তারা কিন্তু আমাদের সে মামলাগুলি প্রত্যাহার করেনি। আমরা দেখেছি বিগত 18 বছরের যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগ মহানগর, তারা এমন কোনো কাজ বাকি রাখেনি যেটা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি। চাঁদাবাজি থেকে শুরু করে, দখল থেকে শুরু করে, মানুষকে হত্যা, খুন, রাহাজানি সব কিছুই তারা করেছে। 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন অলরেডি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি বিশেষ করে এইসব বিষয়ে একেবারে জিরো টলারেন্সের উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, কিছু নেতাকর্মীর কারণে কিছু অপকর্ম তারা করে লিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে দল সাথে সাথেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং শুধু সাংগঠনিক ব্যবস্থায় আমরা থেমে থাকি নাই, আমরা নিজেরা বাদী হয়ে থানায় মামলা দিয়ে তাদেরকে গ্রেফতারও করেছি। এমনও আমাদের, বিশেষ করে আমাদের দক্ষিণে সেই নজিরও আমরা স্থাপন করেছি। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন যে থানাগুলি আছে, 24টি থানা, 75টি সাংগঠনিক ওয়ার্ড, সেখানে আমরা সম্ভবত প্রায় 200-র অধিক নেতাকর্মীদেরকে শোকজ করেছি, কিছু মানুষকে বহিষ্কার করেছি এবং কিছু মানুষের বিরুদ্ধে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে দলীয়ভাবে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করিয়েছি। আমরা যারা তরুণ, আমরা দলের জন্য কাজ করেছি, তো আমরা এলাকার মানুষের জন্যই কাজ করেছি, মানুষের সেবা দান করার চেষ্টা করেছি। আপনি জানেন যে আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব। আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ, উনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং এই বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং ড্যামরা যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, যেটা বৃহত্তর ঢাকা 4 বলে আর কি, সেখান থেকে উনি অনেকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। যেহেতু আমি শ্যামপুর এবং কদমতলীতে আমার বাড়ি, সেখানে ঢাকা 4, আমি প্রত্যাশা করি, আমি ইচ্ছা পোষণ করি ঢাকা 4 থেকে নির্বাচন করার জন্য আগামী দিনে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক দিন আগে আমাদেরকে সতর্ক করে বলেছিলেন যে আগামী নির্বাচনটা খুব সহজ হবে না, অনেক কঠিন হবে এবং তার সেই কথাটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছি যে তার কথাটি অত্যন্ত সত্য। বহু জন আকাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় জাতি। বিগত 18 বছরে অনেক মানুষ জীবন দিয়েছে। শেখ হাসিনা খোদ মানুষের ভোটের ভয়ে জোর করে নির্বাচন না দিয়ে আমিডামি নির্বাচন করেছে, রাতের আধারে নির্বাচন করেছে, প্রশাসনের মাধ্যমে নির্বাচন করেছে। সেই নির্বাচনের প্রত্যাশায় সারা বাংলাদেশে এখনও অপেক্ষমান এবং আমরা প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 2026 ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। তৃণমূল পর্যায়ে মানুষের দ্বার প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি। এলাকার বিগত 18 বছর যে সমস্যাগুলি তৈরি হয়েছে, যেগুলো কোনো সমাধান করেনি গণমানুষের, যে সমস্যাগুলো তৎকালীন বিনা ভোটের এমপিরা, তো আমরা এলাকায় ঘুরে বেড়াচ্ছি, যে আমরা খুঁজে বেড়াচ্ছি মানুষের সমস্যাগুলো কি পিন পয়েন্ট করার জন্য, যাতে মানুষের সমস্যাগুলো আমরা দ্রুত সুযোগ পেলেই সে সমস্যার সমাধান করতে পারি এবং মানুষের হৃদয়ে ভালোবাসার একটি জায়গা তৈরি করে নিতে পারি। মানুষ তো 18 বছর একটি সিটি কর্পোরেশনের জন্য বা স্থানীয় নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেন। অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের লোকাল ইলেকশনগুলি হয়ে যাওয়া অনেক প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলের সময় তো বিনা ভোটে তারা ওই পোস্টগুলি দখল করে রেখেছিল, মানুষকে সেবা দেয়নি। কিন্তু বিগত 18 বছর তো আপনি আমূল পরিবর্তন তো জাতীয় সংসদের মাধ্যমে প্রণয়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের মানুষ, আমরা মনে করি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতীয় সংসদে দেখতে চায়। জাতীয় সংসদের নির্বাচনটি সুষ্ঠুভাবে করতে পারলে মানুষের যে ইচ্ছায় যে সরকার গঠন করবে, তাদের মাধ্যমে বা যারাই সরকার তারাই পরবর্তীতে লোকাল ইলেকশনগুলি হেল্প করবে এবং পাবলিকলি সবাই, প্রত্যেকটি দল সেখানে অংশগ্রহণ করবে।
আছে। আমরা তো নির্বাচনমুখী দল, যেহেতু আমরা বর্তমানে সংসদ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি, সেটার সাথে সাথে আমরা সিটি কর্পোরেশনের নির্বাচনের কাজ তো একই রকমের। মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এবং মানুষের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভাষ্য থেকে যেটা আমরা বুঝতে পারি যে অবশ্যই একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি ঢাকাবাসীর যে চাহিদা পূরণ করতে পারবে এবং যিনি তাদের ভোটাধিকার আদায়ের জন্য, তাদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য এই দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করেছে। আমি মনে করি তারাই আমাদের দল থেকে অগ্রাধিকার পাবে। বিষয়টি হচ্ছে যে আমাদের সিনিয়রদের সাথে আমাদের যারা আমরা যারা আছি, তরুণরা আছি, অ্যাকচুয়ালি আমাদের এই ব্রিজটা স্থাপন করে দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঢাকা মহানগরে অনেক যোগ্য নেতৃত্ব এখনও আছে, আমাদের থেকে অনেক সিনিয়ররাও আছে যারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তারা দলকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময় ধরে এবং তারা অনেক বেশি যোগ্যতা রাখে আমাদের থেকে। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আগামীর ভবিষ্যৎ তরুণদের কথা চিন্তা করে আমাদের মতো যারা তরুণরা আছি দলে, আমাদেরকে উনি আগে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন আমাদের মহানগরে, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মানুষের জন্য আমি কাজ করেছি, সেখানে আন্দোলন সংগ্রাম করেছি। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন এলাকা আমি ঘুরে বেড়াচ্ছি। আপনি জানেন কোনো জনপ্রতিনিধি নাই, তারপরও আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি মানুষের অনেক সমস্যার সমাধান করার জন্য। আমি বিশ্বাস করি আমি এলাকার সন্তান, আমি এলাকার স্থানীয়, আমার পূর্বপুরুষরাও এইখানেই জন্ম আমাদের। বিগত আমল থেকে আমার পারিবারিক একটা বন্ধন এলাকার মানুষের সাথে আছে। আমি আসলে বলতে চাই না যে পূর্বাভাস দিতে চাই না যে কী হবে, বাট আমি মনে করি যে মানুষ আমার পক্ষে থাকবে ইনশাল্লাহ।